বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। দোয়া করি সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আমি একটা লাইভ করেছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে আমার মানে নিজের জীবন থেকে কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা যদি শুনতে চান তাহলে বলবো। কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মানে কমেন্টস এসেছে যে মা আপনি বলেন বা কাকিমা কাকিমা বলেন, কেউ দিদি বলেন, কেউ আপু বলেন, যাই হোক সবাই মানে অনেক অনেকবার বলেছেন যে আমরা শুনতে চাই। যাই হোক আমার জীবন থেকে হয়তো কিছু কথা বলবো, তাই আমি খুব চিন্তা করতেছিলাম যে কী বলবো। এখনও ঠিকঠাকভাবে ডিসিশন নিয়ে কী বলবো, আচ্ছা যা আসে মনে সেটাই বলে দিব। আর আমি লিখে টিখেও যে বলতে পারি না সেটা তো আপনারা জানেনই। আমার ছেলের বউ বলল কি আপনি মা যেহেতু আপনি রান্না করেন, রান্নার সম্বন্ধে কিছু প্রথমে কি রান্না করলেন বা কি সেটা একটু বলবেন। আসলে প্রথমে কি রান্না করেছিলাম সেটা আজও মানে আমার কিছুই মনে নাই। তবে খুব ছোটোবেলায় আমি বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে, তখন থেকে সংসার করা মানে রান্না বান্না টুকিটাকি যে মানে করতাম, আমার শাশুড়ি আমাকে মানে দেখিয়ে দিতেন। সেদিন আমার শাশুড়ি আর কি বাসায় ছিলেন না, আমাকে বলে গেছেন তুমি ঢেঁড়স ভাজি করবা আর কি যেন সেটাও মনে নাই। তখন আমাদের আবার গ্যাসের চুলা ছিল না, হিটার ছিল সবার। কলোনি তো অর্ডিন্যান্সে থাকতাম গাজীপুরে, তো ওই জায়গায় সবার তখন গ্যাসের চুলা ছিল না, ছিল হিটার। তারপরে ভেন্ডি আমি ঢেঁড়স বা ভেন্ডি যাই হোক ওটা আমি আমাকে বলেছে ভাজি করার জন্য, আমি ওটা কুটে সুন্দর করে ধুয়ে তারপরে ভাজি করতে গিয়েছি। আর তো আমি ভাজি করতে গিয়ে মানে অস্থির হয়ে যাচ্ছি যে এটা ভাজি হচ্ছে না, এ আঠালো একটা কেমন থাকে না ভেন্ডির ভিতরে, সেটা মানে পুরো কেমন লেগে যাচ্ছে, মানে উল্টাপাল্টা কেমন হচ্ছে। যাই হোক যেমনই হোক যাই হোক ভাজিটা করলাম, হয় নাই কোনো কিছু, খাওয়া আর যায় না সেটা। এরকম এরকম অনেক ঘটনা আছে, এত কিছু তো আর বলা যাবে না। তারপর আমার শাশুড়ি যখন আমাকে দেখিয়ে দিতেন যে এটা এদিকে আসো, আমার ডাকনাম তপন ছিল, তা তোমরা তপনই বলতেন। বলতেন কি এখানে আসো দেখো আমি কিভাবে রান্না করি। সবসময় মানে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দেখিয়ে দিতেন। আর যখন থাকতেন না বাসায় উনি, তখন আমাকে বলে যেতেন এটা এটা রান্না করো, তখন উল্টাপাল্টা হতো আর কি। যাই হোক রান্নার কথা শেষ, এখন রান্নার কথা আর বলবো না। আমি বলেছি যে আমার জীবন থেকে কিছু কথা বলবো। যেমন আমার জীবনে আমার মানে শ্বশুরকে আমি বাবা বলতাম, কারণ ফ্যামিলিতে যারা আছে আমার হাজব্যান্ড, ওনার ভাই বোনেরা সবাই বাবা বলে, এই জন্য মানে আমরা বউরাও বাবা বলতাম। তো আমি ওই বাসায় সবার থেকে ছোট ছিলাম, আর আমি ছিলাম ওনাদের সাথে, আর অন্য ভাবিরা ওনাদের বাসা ছিল, আমার ভাসুরটা ছিল, ওনারাও মানে সরকারি চাকরি করতেন, ওনারাও তাদের বাসায় থাকতেন। আমার মানে বাবা বলতেন কি তপন তুমি এমন মানে সময় বলবা না কোনো কিছু না। উনি চাকরি করতেন, তো ভালো চাকরি করতেন, অফিসার ছিলেন। বলতেন যে ওনার কাছ থেকে আসলে সত্যি কথা আমার অনেক কিছু শিখা, সেই শিখার কথাগুলো বলতেছি, হয়তো বা কারো কাজে আসবে, হয়তো বা অনেকে বলতে পারে এটা বলার কিছু নাই, কিন্তু ওনার মানে কথা ধরে আজ পর্যন্ত আমি চলতেছি। উনি আমাকে বলতেন তখন তুমি যখনই তোমার যা মানে লাগবে সংসারে, তুমি কিন্তু 7 দিন আগে থেকে আমাকে বলবা যে বাবা এই জিনিস, যেমন পেঁয়াজ ধরেন, বলবে বলতেন কি শেষ হওয়ার 7 দিন আগে বলবা যে বাবা এটা না এটা নিয়ে আসবেন। তখন আমার বিশ্বাস করেন আপনারা, কোনো দিন আমাকে বলা লাগে না যে বাবা এটা না এটা নিয়ে আসবেন। আমার শ্বশুরি দেখতেন যে কী নাই মানে সেটা সেটা নিয়ে আসতেন। কিন্তু আপনাদের আঙ্কেল পুরোপুরি বিপরীত হয়েছেন। উনি কিন্তু কখনই মানে এইসব খোঁজই রাখেন না, কোনটা আনতে হবে, কোনটা কী করতে হবে, বাবার মতন কিছুই হয় নাই। আর বাবা আরেকটা কথা বলতেন যে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয়, যে মাস প্রথমে চাকরিজীবী তো একবারই তো বেতনটা পেতেন। উনি তো আর বিজনেস করতেন না, বেতনের চাকরি সবাই আপনারা জানেন একবারই পায় মাসে। তখন বাবা বলতেন কি তুমি মাস প্রথমেও যা খাবা মাস শেষেও তা খাবা। প্রথমে তুমি খুব ভালো ভালো খেয়ে মানে টাকাগুলো খরচ করে ফেললা, শেষে দেখা যাবে আলু ভর্তা ডাল মানে এরকম খাওয়া, এরকম না। তুমি মাস প্রথমে যা খাবা মাস শেষেও তা খাবা, কিন্তু তোমার একটু হিসাব করে চলতে হবে, বেহিসাবি ভাবে চলবা না। তা আজ পর্যন্ত সেটাই আমি মানে ফলো করি, আমার শ্বশুরের কথাটা আমি মনে করি সবসময়। আর আমার বোনরা আছে, যারা আছে আমার পরিচিত, আমি তাদেরকে বলি যে এইভাবে আসলে চলা উচিত। যে আমার শ্বশুর বলতেন হ্যাঁ অনেক পেলাম, অনেক খেয়ে নিলাম, তারপরে হয়তো থাকলো না, তখন হয়তো বাচ্চারা অনেক সময় একটু ভালো খেতে চায়।
সেটা মানে আমাদের মতন যারা চাকরিজীবী ছিল তারা কিন্তু সেটা করতে পারে না। আর আমার শ্বশুরের কথাগুলো অনেক অনেক উনি উনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। এখনও উনি নাই বেঁচে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। বাড়িতে যখন উনি রিটায়ার হয়ে চলে গিয়েছেন সেখানে কিন্তু উনি মানুষকে অনেক কিছু শিখাতেন। বাড়িতে মাদ্রাসা ছিল আমাদের, ওখানে সকালবেলা মানে রিটায়ারমেন্ট ওনার সময়টা খুব সুন্দর করে উনি কাটাতেন। সকালবেলা মসজিদ ফজরের সময় তো মসজিদে আজান দিয়ে আসতেন, নামাজ পড়াতেন, আবার বাসায় যখন আসতেন তখন বাসায় এসে ফজরের পর বাচ্চারা আসতো, মাদ্রাসা ছিল, খুব সুন্দর একটা মাদ্রাসা ছিল, সেটা না উনি ওই যে বাসায় বেড়া টেড়া দিয়ে উপরে টিন দিয়ে বানিয়েছিলেন, বাচ্চারা এমনি আসতো পড়তো, কোনো টাকা টুকা নিতেন না উনি, বাচ্চারা পড়ে পড়ে যাইতো। তারপরে আবার 10টা 11টার দিকে দেখতাম কি বাংলা পড়তে আসতো অনেকে। এটা যখন রিটায়ার করে যখন বাড়িতে চলে গেছেন সেই ঘটনাটা। যাই হোক, মানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে আমাদের জীবনে চলার পথে। কারো কাছে হয়তো বা মানে সে 10 কেজি মাংস একসাথে কিনতে পারে, এটা তার কাছে কোনো ব্যাপার না, সে হয়তো ভালো ইনকাম করে। কিন্তু যারা আমাদের মতন সীমিত ইনকাম যাদের, তারা কিন্তু একটু হিসাব করে সুন্দরভাবে পুরো মাসটা আমরা ভালোভাবে মানে চলতে পারি। দেখা গেল যে আমরা বড় মানুষ, আমরা মানে যেটা খারাপ জিনিস ভালো জিনিস সবটাই মানে খেয়ে নিতে পারি, বাচ্চাদের বেলা সমস্যা হয়। আমারও তো বাচ্চারা বলতে সব বড়, দুই ছেলেই বড়, তারপরেও 2 দিন যদি আমরা মানে চিকেন হোক গরু হোক যেটাই হোক না রান্না করলে, মা কবে থেকে খাই না, যে চিকেন কবে থেকে খাই না ওটা। আর বাচ্চাদের বেলা কিন্তু আমাদের একটুখানি বুঝে চলা উচিত যে আমরা মাস প্রথমে যা খাবো মাস শেষেও তাই খাবো, এটার মানে এতটুকু আজকে বলি, হয়তো অন্যদিন অন্য কোনো কথা বলবো। এটা আসলেও আপনারা একটু মেনে চলবেন, যারা চাকরি করেন আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা কিন্তু একটু বুঝে চললে সারাটা মাস সুন্দরভাবে আপনারা চলতে পারেন। এটাই মানে বলা। এটা একটা আমার জীবনে এটা খুব একটা শিক্ষণীয় একটা জিনিস আমি শিখেছি আমার শ্বশুর কাছ থেকে অনেক কিছু। হয়তোবা অনেকে বলবেন যে শাশুড়ি থেকে কেন শিখেন, শাশুড়ি মা ওগুলো বলতেন না কখনো, শ্বশুরই অনেক কিছু বলতেন, আর আমাকে প্রচুর আদর করতেন। ওই বাসায় আমি সব থেকে ছোটো ছিলাম, আমাকে অনেক অনেক আদর করতেন। একটা ঘটনা তারপরেও বলি, যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অনেক আম গাছ ছিল, এত আম গাছ, যারা ইয়াং বয়সের ছেলেরা তারা কিন্তু মানে ইয়াং বয়সে যারা ছেলেরা চাকরি করতেন তারা কিন্তু যে আম পেড়ে টেড়ে বাহিরে আনা যেত না, তাই ওই যে ভিতরে আম টাম পেড়ে তারপর ওনারা ভর্তা বানিয়ে খেতেন। আমার শ্বশুর করতেন গিয়ে একটু পলিথিন করে আমার জন্য ওই ভর্তাটা নিয়ে আসতেন, আম ভর্তা, এসে আমাকে ডাকতেন যে এইটা নাও, এটা খাও। মানে সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, যে মানে এত ভালোবাসতেন। আর এরকম অনেক ঘটনা আছে যে উনি একটু বাজারে গেলেন, কিছু আনলেন, আমার জন্য একটু আলাদা করে কিছু, বাচ্চাদের যেমন নিয়ে আসে না ঠিক অমন করে নিয়ে আসতেন, অনেক আদর করতেন, অনেক ভালো ছিলেন। আমার শাশুড়ি অনেক ভালো ছিলেন, সবাই ভালো ছিলেন। তাহলে আজকে এতটুকুই বলি, আবার অনেক সময় হয়তো অনেকে শুনে মানে বিরক্ত বোধ করবেন যে এত লম্বা ভিডিও। তারপরে অন্য দিন না হয় জীবনের অন্য একটা গল্প বলবো। আর আমি খুব একজন সাধারণভাবে কথা বলি, যেইভাবে বাসায় কথা বলি সেইভাবে আপনাদের সাথেও কথা বলি, কারণ আপনারা তো অনেকে আমার সন্তান, তাই না? আবার ভাই বোন আছেন, সবাই মানে আমার আপনজন আপনারা। এই জন্য মানে নিজে আপনজনের সাথে যেভাবে কথা বলে, আমি অত ভালো শুদ্ধভাবে কথা বলতে পারি না, যেইভাবে বাসায় বলি ঠিক সেইভাবে আপনাদের সাথেও বলতেছি, আপনারা মানে কিছু মনে করবেন না। যাই হোক, আর আজকে এইটুকুই থাক, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আরেকটা কথা, করোনা কিন্তু অনেক 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 বেড়ে গেছে, আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, যতটা সাবধানে থাকা যায়। আল্লাহ হাফেজ।